নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আমি রীতি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন গল্প। আচ্ছা, একবার ভাবুন তো, সকালে উঠে দেখলেন আপনি আপনার একমাত্র সন্তানকে খুঁজে পাচ্ছেন না। সারা বাড়ি তোলপাড় করার পরেও খুঁজে পাচ্ছেন না। আপনার মনের অবস্থা কেমন হবে? আমি আপনাকে কি বলছি, আমিও তো একজন মা। এরকম একটা সিচুয়েশন চিন্তা করলেই বুকের ভেতরটা হু হু করে ওঠে। আজকের গল্প এইরকমই একটা হারিয়ে যাওয়া মেয়ের গল্প, যার নাম মলি। কেন সে চলে গেল? কেন সে হারিয়ে গেল? তাকে কি পাওয়া গেল শেষ পর্যন্ত? অনেক প্রশ্ন। তাই আর দেরি না করে শুরু করছি প্রফুল্ল রায়ের লেখা মলির জন্যে। কাল শোবার আগে অ্যালার্ম দিয়ে রেখেছিল ললিতা। বহুকালের বিশ্বস্ত ঘড়িটা ঠিক সময়ে ঘুম ভাঙিয়ে দেয়। বেড সুইচ টিপে আলো জ্বালতে চোখে পড়ে এখন কাঁটায় কাঁটায় 4টে। শীতের এই শেষ রাতে কাচের জানালার বাইরে কলকাতা মেট্রোপলিস গাঢ় অন্ধকার আর কুয়াশায় অদৃশ্য হয়ে আছে। তারই মধ্যে রাস্তার টিউবলাইটগুলোকে ঝাপসা রহস্যময় সংকেতের মতো মনে হয়। সূর্যোদয় হতে এখনো 1-1.5 ঘন্টা বাকি। 6:30টায় ললিতাকে এয়ারপোর্টে নিয়ে যাবার জন্য গাড়ি আসবে, তার আগেই তৈরি হয়ে নিতে হবে। ললিতা একজন এয়ার হোস্টেস, আজ তার ডে অফ। তবু তাকে ডিউটিতে যেতে হচ্ছে কারণ তার ওপর তার এয়ারলাইন্সের অগাধ আস্থা। সকাল 8:10 একটা স্পেশাল ফ্লাইটে কয়েকজন ভিআইপি লখনৌ যাবেন। তাদের যত্ন এবং পরিচর্যার জন্য ললিতার মতন একজন অভিজ্ঞ তৎপর বিমান সেবিকা থাকাটা ভীষণ জরুরি। সাউথ ক্যালকাটায় ললিতার এই 2 কামরার মাঝারি ফ্ল্যাটটা খুবই ছিমছাম। 2টো বেডরুম ছাড়া রয়েছে ড্রয়িং কাম ডাইনিং হল, কিচেন, 2টো টয়লেট, ব্যালকনি ইত্যাদি। তার নিজস্ব শোবার ঘরখানা চমৎকার সাজানো। মাঝখানে 2টো সিঙ্গেল বেড জোড়া দিয়ে বিছানা, একধারে ওয়ার্ড্রপ এবং ফ্যাশনেবল ড্রেসিং টেবিল, কুশন, আর একধারে ছোট টেবিল চেয়ারে মলির পড়ার ব্যবস্থা। একটা দুর্দান্ত চেহারার ক্যাবিনেটে বাছাই করা কিছু বাংলা আর ইংরাজি বইও আছে। এক দেওয়ালে ওভাল শেপের ফরেন ইলেকট্রিক ওয়াল ক্লক, আর এক দেওয়ালে তাদের এয়ারলাইন্সের দুর্দান্ত একখানা ক্যালেন্ডার। অন্য একটি দেওয়ালে তার আর মলির এনলার্জ করা বিশাল বাঁধানো ফটো। তাতে তারা দুজনেই হাসছে, ঝলমলে প্রাণবন্ত হাসি। গা থেকে লেপ সরিয়ে ললিতা নামতে যাবে, হঠাৎ তার চোখে পড়ে পাশে মলি নেই। কোথায় যেতে পারে সে? টয়লেটে কি? কিন্তু রাত্রিরে উঠলে মলি তাকে ডাকবেই। আজ তো তাকে ডাকেনি। প্রায় যান্ত্রিক নিয়মে ললিতার চোখ টয়লেটের দিকে চলে যায়। দরজা তো বন্ধ রয়েছে, তাই বোঝা যাচ্ছে না ওটার ভিতরে কেউ আছে কিনা। ললিতা ডাকে, মলি, মলি। কোনো সাড়া নেই। তবু দরজাটা খুলে সুইচ টিপে আলো জ্বালে ললিতা। টয়লেট ফাঁকা। তাহলে কোথায় যেতে পারে মলি? এধারে ওধারে তাকাতে হঠাৎ তার চোখে পড়ে বেডরুমের দরজাটা খোলা। পরিষ্কার মনে আছে, কাল শোবার আগে পাল্লা টেনে ওটা লক করে দিয়েছিল। তবে কি মলি দরজা খুলে পাশের ঘরে আরতির কাছে গেছে? আরতি তাদের কাছে বছর 3 আছে। কাজের লোক বলতে যা বোঝায় সে ঠিক তা নয়। বছর 40-এর মতো বয়স, রীতিমতো ভদ্র ঘরের মেয়ে। ক্লাস 8 পর্যন্ত পড়েছে। বিধবা হবার পর শ্বশুরবাড়ির লোকেরা তাকে তাড়িয়ে দেয়। বাপের বাড়িতেও প্রচণ্ড অসম্মানের মধ্যে দিয়ে দিন কাটছিল তার। ললিতার এক এয়ার হোস্টেস বন্ধু সুজয়া একদিন আরতিকে তার কাছে নিয়ে এসেছিল। সেই থেকেই সে এখানে আছে। আসলে ওকে পেয়ে বেঁচেই গেছে ললিতা। সে যখন ডিউটিতে বেরোয় তখন মলিকে কে দেখবে এই নিয়ে ছিল তার মারাত্মক দুশ্চিন্তা। মাঝে মধ্যে 2-4 দিনের জন্য দিল্লি বম্বেতে গিয়েও সে সময় তাকে থাকতে হয়েছে। সমস্যা দেখা দিত তখনই,
এখনও তাকে কলকাতার বাইরে গিয়ে থাকতে যে হয় না তা নয়, কিন্তু আরতি আছে বলে সে এখন পুরোপুরি নিশ্চিন্ত। আরতির দায়িত্ববোধ প্রবল। তাছাড়া মলিকে সে খুবই ভালোবাসে। আরতি যখন এসেছিল তখন মলির বয়স 3, গেল জুলাইতে সে 8-এ পড়েছে। মায়ের যত্নে এবং আদরে আরতি তাকে মানুষ করে তুলছে। কটা রাত আর ললিতার কাছে শোয়ে মলি? বেশিরভাগ দিনই সে পাশের ঘরে আরতির সঙ্গে ঘুমোয়। আরতি ছাড়া এক মুহূর্ত চলে না মেয়েটার। ললিতা তার বেডরুম থেকে বাইরের ড্রয়িং কাম ডাইনিং হলে চলে এলো। ডান পাশে আরতির ঘর। তার দরজায় টোকা দিয়ে ডাকতে থাকে, আরতিদি, আরতিদি। আরতির ঘুম ভীষণ পাতলা। ধর্মর করে উঠে এসে দরজা খুলে দাঁড়ায় সে। সংকোচের গলায় বলে, বড্ড ঘুমিয়ে পড়েছিলাম গো, ভাগ্যিস তুমি ডাকলে, এক্ষুনি চায়ের জল চড়িয়ে দিচ্ছি। ভোরের ফ্লাইটে ডিউটি থাকলে আগের দিনই আরতিকে জানিয়ে দেয় ললিতা। সে ওঠার আগেই আরতি উঠে কিছু খাবার তৈরি করে চা বসিয়ে দেয়। খালি মুখে সে কোনোদিনই ললিতাকে বাড়ি থেকে বেরুতে দেয় না। আরতি শশব্যস্তে ওধারে বেসিনের দিকে যাচ্ছিল, চোখে মুখে জল দিয়ে সে কিচেনে ঢুকবে বলে। ললিতা হাত তুলে তাকে থামিয়ে দেয়, বলে, আরতিদি, মলি কি রাত্রিরে তোমার কাছে উঠে এসেছে? কই না তো, সে তো কাল তোমার সঙ্গে শুলো। না, আমি ঘুম ভাঙার পর মলিকে দেখতে পাচ্ছি না তো, ভাবলাম তোমার কাছে যদি এসে থাকে। না তো, কিন্তু কোথায় যেতে পারে আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর দুজনে 850 ফিটের এই মাঝারি ফ্ল্যাটটা তোলপাড় করে ফেলে। 2টো বেডরুম, 2টো টয়লেট, কিচেন, ব্যালকনি, ড্রয়িং কাম ডাইনিং হল। কোথাও মলিকে পাওয়া যায় না। খোঁজাখুঁজি করতে করতে একসময় আরতির চোখে পড়ে ড্রয়িং কাম ডাইনিং হলের যে জায়গাটায় বসার জন্য সোফা টোফা সাজানো রয়েছে তার গা ঘেঁষে বাইরে বেরুবার দরজাটা ফাঁক হয়ে আছে। সে প্রায় চেঁচিয়ে ওঠে, দিদি, ওই দেখো, বলে দরজাটার দিকে আঙুল বাড়িয়ে দেয়। ললিতা চমকে ওঠে। একরকম দৌড়ে দরজার কাছে এসে পুরোটা খুলে ফেলে। তাদের এই ফ্ল্যাট 2 তলায়। বাইরে বেরোলেই নিচে নামা সিঁড়ি। আলো জেলে দ্রুত কিছু একটা ভেবে নিয়ে উদ্ভ্রান্তের মতো একতলায় চলে আসে ললিতা। তার পিছনে পিছনে আরতিও আসে। ললিতা যা ভেবেছিল তাই। রাস্তা থেকে বাড়িতে ঢোকার বিশাল মজবুত দরজাটা হাট করে খোলা। সমস্ত ব্যাপারটা মুহূর্তেই পরিষ্কার হয়ে যায়। রাস্তায় যেদিকে যতদূর চোখ যায় কেউ কোথাও নেই। গাঢ় হিম আর অন্ধকারে সব কিছু আচ্ছন্ন হয়ে আছে। শীতের এই শেষ রাতে চারিদিক যখন স্তব্ধ, মহানগর যখন ঘুমের আড়কে ডুবে রয়েছে, সেই সময় একা কোথায় যেতে পারে মলি? সে তো তাকে না জানিয়ে কিছু করে না। তাছাড়া মলি ভীরু স্বভাবের মেয়ে। হঠাৎ এমন দুঃসাহস হলো কি করে তার? শ্বাসরুদ্ধের মতো কিছুক্ষণ রাস্তার দিকে তাকিয়ে থাকে ললিতা। তারপর অবসন্নের মতো সিঁড়ি ভেঙে ফের 2 তলায় উঠতে থাকে। নিঃশব্দে তাকে অনুসরণ করে আরতি। ফ্ল্যাটে ফিরে এসে প্রথমটা ললিতা বুঝে উঠতে পারে না এখন তার কী করা উচিত। এই অসহ্য শীতের ভোরেও ভয় আর দুশ্চিন্তায় তার সারা শরীর ঘামে ভিজে উঠেছে। শিরদাঁড়ার ভিতর দিকে আগুনের হলকার মতো কি যেন দ্রুত ওঠানামা করছে। 2 হাতে মুখ ঢেকে একটা সোফায় বসে পড়ে ললিতা। মলিকে সে এর মধ্যে বকাবকি করেছে কি? গায়ে হাত তুলেছে? মনে করতে পারল না। আসলে মেয়েটা এত ভালো আর এত বাধ্য যে তার ওপর রাগ করার সুযোগই পাওয়া যায় না। তাহলে কি এমন ঘটল যাতে কাউকে কিছু না জানিয়ে সে এভাবে এই নির্জন কুয়াশাচ্ছন্ন শীতের রাতে বেরিয়ে পড়ল? আরতি কাছেই দাঁড়িয়েছিল। সে বলল, দিদি, কিছু একটা করো, এভাবে বসে পড়লে চলবে না, মলিকে খুঁজে বার করতেই হবে।
আরতির কথাগুলো ললিতার মস্তিষ্কে ঝাঁকুনি দিয়ে যায়। মুখ থেকে হাত নামিয়ে আস্তে আস্তে সে উঠে দাঁড়ায়। ভেঙে পড়লে এখন চলবে না। আপাতত যেটা আগে দরকার তা হলো ডিউটি অফিসার মেনন সাহেবকে একটা ফোন করা। ড্রয়িং রুমের একধারে ছোট টেবিলে টেলিফোনটা রয়েছে। সেটা তুলে ডায়াল করতেই একবারেই মেনন সাহেবকে পাওয়া গেল। মলির ব্যাপারটা জানিয়ে ললিতা বলল, স্যার, এই অবস্থায় আমি কি করব বুঝতে পারছি না। মেনন সাহেব মানুষটি হৃদয়বান, নিছক কাঠখোট্টা অফিসার নন। ললিতার মনোভাব বুঝতে তার অসুবিধা হয় না। সহানুভূতি সুরে বলল, ডোন্ট ওয়ারি ললিতা, লখনৌ ফ্লাইটে তোমাকে যেতে হবে না। তোমার জায়গায় অন্য কাউকে ডিউটি দিয়ে দিচ্ছি। তুমি এক্ষুনি থানায় কন্ট্যাক্ট করে সব জানাও। আর যদি কোনো সাহায্যের দরকার হয় অবশ্যই আমাকে ফোন করবে। ডোন্ট হেজিটেট। আর একটা কথা। কি কথা স্যার? মিস্টার চ্যাটার্জিকে কি মেয়ের খবরটা দিয়েছ? মিস্টার চ্যাটার্জি অর্থাৎ অরিন্দম, তার প্রাক্তন স্বামী। ললিতা হকচকিয়ে যায়। অরিন্দমের কথাটা তার মাথায় আসেনি এই মুহূর্তে। মেনন সাহেবের কথার কি উত্তর দেবে সে ভেবে পায় না। বেশ কিছুক্ষণ বাদে মেনন সাহেবের কণ্ঠস্বর আবার শোনা যায়, ললিতা, তুমি কি লাইন কেটে দিলে? না স্যার। এই সময় পুরনো তিক্ততা মনে রাখতে নেই। আফটার অল হি ইজ আর ফাদার। ওকে ব্যাপারটা জানানো দরকার। আচ্ছা, এখন রাখছি, পরে কথা হবে। আস্তে আস্তে ফোন নামিয়ে রাখে ললিতা। মেনন সাহেব ঠিকই বলেছেন, অরিন্দমকে খবরটা দেওয়া খুবই জরুরি। মলি যেমন তার মেয়ে, তেমন অরিন্দমেরও মেয়ে। থানায় তো ফোন করতেই হবে, কিন্তু পুলিশ আজকাল কোনো ব্যাপারেই তেমন গুরুত্ব দেয় না। একমাত্র মন্ত্রী, এমএলএ বা এমপির তাড়া দিলে আলাদা কথা। নেহাতি দায়সারাভাবে তারা তাদের ডিউটি করে যায়। তাদের ওপর ভরসা করে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। কিন্তু এই কুয়াশাচ্ছন্ন শীতের শেষ রাতে তার মতো একটি মেয়ের পক্ষে কলকাতার জনশূন্য নিঝুম রাস্তায় রাস্তায় কোথায় মলিকে খুঁজে বেড়াবে সে? এই শহর ইদানিং মেয়েদের পক্ষে তেমন নিরাপদ নয়। আরতি ডাকে, দিদি। হ্যাঁ, কিছু বললে? হ্যাঁ, তোমার অফিসের সাহেব কি বললেন? থানায় ফোন করতে বললেন। ইচ্ছে করেই অরিন্দমের কথাটা আর সে জানায় না। তা চুপ করে বসে আছো কেন দিদি? থানায় ফোনটা করো। আরতির গলায় ব্যাকুলতা ফুটে বেরোয়। ললিতা উত্তর দেয় না। ফের ফোনটা তুলে নিয়ে দূরমনস্কর মতো খানিকক্ষণ চুপ করে বসে থাকে। 4 বছরের ভিতর একবারও অরিন্দমকে ফোন করেছে কিনা সে মনে করতে পারে না। অরিন্দমও তাকে ফোন করেনি। তবে প্রতি সপ্তাহে 3 বার অরিন্দম মলিকে দেখতে আসে, কিন্তু ফ্ল্যাটের ভেতর ঢোকে না। একতলায় কলিং বেল আছে, সেটা বাজালে আরতি মলিকে নিচে নিয়ে যায়। মেয়ের সঙ্গে কথা বলে, কিংবা নতুন জামাটামা বা কমিক্সের বই, রঙের বাক্স তাকে দিয়ে চলে যায়। অরিন্দম সোম, বুধ এবং শুক্রবার আসে। ওই দিন 3টে পারতপক্ষে বাড়িতেই থাকে না ললিতা। তবু কচ্ছিৎ কখনো থেকে গেলে অরিন্দমের সঙ্গে হয়তো দেখা হয়ে যায়, কিন্তু কেউ কথা বলে না। মলির ব্যাপারে জরুরি কিছু জানাবার থাকলে আরতিকে দিয়েই ফোন করায়। একসময় ধীরে ধীরে ডায়াল ঘোরায় ললিতা। ওধারে টেলিফোন বেজে ওঠে, বাজতেই থাকে। ললিতা জানে অরিন্দমদের ফোনটা থাকে দোতলায় চওড়া প্যাসেজের এক ধারে, একটা উঁচু টুলের ওপরে। বেশ কিছুক্ষণ পর লাইনের ওধার থেকে একটা ঘুমন্ত গলা ভেসে আসে, হ্যালো, কাকে চাইছেন? এতদিন বাদেও কণ্ঠস্বরটা চিনতে অসুবিধা হয়নি। অরিন্দমের ছোট ভাই দেবেশ। নিচু গলায় ললিতা বলল, আমি ললিতা, তোমার দাদাকে একটু ডেকে দেবে? ও হ্যাঁ হ্যাঁ, ডাকছি ডাকছি। গলা শুনে বোঝা যায় দেবেশের ঘুম ছুটে গেছে। বহুকাল বাদে শীতের ভোরে দাদার প্রাক্তন স্ত্রীর ফোন আসবে, এটা ছিল তার পক্ষে অভাবনীয়। মিনিট খানেকও কাটে না, ওধার থেকে অরিন্দমের উদ্বিগ্ন স্বর ভেসে আসে, হ্যালো, কি হয়েছে ললি?
কতদিন বাদে ওই ডাকটা শুনল ললিতা। একদা কোনো এক পূর্বজন্মে আদর করে অরিন্দম তাকে ললি বলে ডাকত। আড়ষ্ট কাঁপা সুরে সে বলল, মলিকে পাওয়া যাচ্ছে না। সে কি, কখন থেকে? ললিতা গোটা ব্যাপারটা জানায়, এমনকি মেনান সাহেবের সঙ্গে ফোনে তার যা যা কথা হয়েছে তাও বাদ দেয় না। সব বলার পর অবরুদ্ধ গলায় জিজ্ঞেস করে, আমার মলিকে কি আর ফিরে পাবো না? অত ভেঙে পড়ো না, নিশ্চয়ই মলিকে পাওয়া যাবে। একা একা এখন বেরিও না, আমি আসছি। ওধারে লাইন কেটে দেবার শব্দ হয়। ফোনটা ক্রেডেলে নামিয়ে রেখে ফের দু হাতে মুখ ঢাকে ললিতা। আরতি এখনো কাছেই দাঁড়িয়ে আছে। সে বলে, দাদার সঙ্গে কথা বললে? অরিন্দমকে সে দাদা বলে ডাকে। ললিতা আস্তে আস্তে মাথা নাড়ে। দাদা কি আসছেন? আসছে। আরতি আর দাঁড়ায় না, নিঃশব্দে সামনে থেকে চলে যায়। আশ্চর্য, যে মলির জন্য অসহ্য কষ্টে বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে ভেঙে চুরে যাচ্ছিল, হঠাৎ তাকে সম্পূর্ণ মুছে দিয়ে 10 বছর আগের একটা দিন অদৃশ্য কোনো টিভি স্ক্রিনে ফুটে উঠতে থাকে। সেবার কলকাতা থেকে বম্বের ফ্লাইটে ললিতা প্রথম অরিন্দমকে দেখে। বিশাল এয়ারবাসের 200-র বেশি প্যাসেঞ্জারের ভিতর কেউ আলাদাভাবে চোখে পড়ার কথা নয়। পড়েছিল এই কারণে, পৃথিবী নামের এই গ্রহটি থেকে 25-30 হাজার ফিট উচ্চতায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে অরিন্দম। তখন অবশ্য তার নাম জানত না ললিতা। সে সময় কত আর বয়স অরিন্দমের? খুব বেশি হলে 27-28, আর ললিতার 24। শান্ত সুপুরুষ চেহারার তরুণ যাত্রীটিকে শুশ্রূষা করতে হয়েছিল তাকেই। মেয়েদের সঙ্গে মেলামেশার অভ্যাস ছিল না অরিন্দমের। একটি দারুণ সুন্দর তরুণীর পরিচর্যায় সে যতটা আড়ষ্ট হয়েছিল, ঠিক ততটাই খুশি। সুস্থ হয়ে সসংকোচে অরিন্দম ধন্যবাদ জানিয়েছিল। বলেছিল, আপনি না থাকলে আমার যে কি হতো ভাবতেই পারি না। আই অ্যাম ভেরি মাচ গ্রেটফুল টু ইউ। যাত্রীটি যে সামান্য নার্ভাস ধরনের, অন্তত তখন তাই ছিল। বুঝতে অসুবিধা হয়নি ললিতার। মধুর হেসে বলেছে, কৃতজ্ঞতা বা ধন্যবাদের প্রয়োজন নেই। সে না থাকলেও অন্য বিমান সেবিকা এভাবেই অরিন্দমের সেবা করত। কেননা এয়ারক্রাফটের ভেতর কোনো যাত্রী থাকলে তার ভালো মন্দের সমস্ত দায়িত্ব এয়ারলাইন্স কর্মীদের। এটা তাদের ডিউটি। এরপর সামান্য 2-4টে কথা হয়েছে। তার মধ্যে অরিন্দমের নাম তো জানা হয়ে গেছে। ললিতা আরও জানতে পেরেছে অরিন্দম ইতিহাসের অধ্যাপক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট। সেদিনের ফ্লাইটে সে প্রথম বম্বেতে যাচ্ছে। ওখানে বম্বে ইউনিভার্সিটিতে সেবার অল ইন্ডিয়া হিস্টোরিক্যাল কংগ্রেসের কনফারেন্স হচ্ছে। সেই কনফারেন্সে তাকে একটা পেপার পড়তে হবে। ললিতাও তার নামটাম বলেছিল। সে বাঙালি জেনে আরও খুশি হয়েছে অরিন্দম। সান্তাক্রুজ এয়ারপোর্টে প্লেন থেকে নামার সময় অরিন্দম বলেছিল, আচ্ছা চলি। আশা করি এইরকম কোনো ফ্লাইটে আবার দেখা হবে আপনার সঙ্গে। আশা করি। সত্যি ফের দেখা হয়ে গিয়েছিল। একবার নয়, বহুবার। কখনো আগরতলার ফ্লাইটে, কখনো লখনৌয়ের ফ্লাইটে, কখনো দিল্লি, মাদ্রাজ, ব্যাঙ্গালোরগামী প্লেনে। তরুণ ঐতিহাসিক হিসেবে তখন অরিন্দমের খ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়তে শুরু করেছে। নানা বিশ্ববিদ্যালয় থেকে তার ডাক আসত। প্রতি মাসেই হয় সেমিনার, নইলে কনফারেন্স কিংবা মিটিং। ললিতা হেসে হেসে বলতো, হ্যাঁ, আপনি দেখছি আমাদের এয়ারলাইন্সের প্রায় ডেইলি প্যাসেঞ্জার হয়ে উঠলেন। ভাগ্যিস সেমিনারওয়ালারা প্লেনের টিকিট দেয়, তাই। কথা শেষ না করেই চুপ করে যেত। তারপর ঠোঁট টিপে চোখের কোণ দিয়ে ললিতাকে লক্ষ্য করতে থাকত। ললিতা জিজ্ঞেস করত, তাই কি? আপনার সঙ্গে দেখা হয়, যদি সাহস দেন একটা কথা বলি। কি? প্লেনে উঠেই খোঁজ করি আপনি আছেন কিনা। না থাকলেই মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আমারও। ফ্লাইটে ডিউটি পেলেই মনে মনে ভাবি আপনাকে দেখতে পাবো কিনা। এরপর কবে যে তারা খুব কাছাকাছি চলে এসেছিল নিজেরাই বুঝতে পারেনি। ততদিনে পরস্পরের ঠিকানা আর ফোন নম্বর ওদের জানা হয়ে গেছে।
ভূপৃষ্ঠ থেকে 20-35 ফুট উঁচুতে শুধু নয়, ডিউটি না থাকলে ললিতা অরিন্দমদের বালিগঞ্জ প্লেসের বাড়িতে ফোন করত। সে তখন থাকতো হিন্দুস্থান পার্কে তার দাদার কাছে। অরিন্দমও সেখানে তাকে ফোনে ধরে ফেলত। শুধু কি দূরভাষ যন্ত্রেই কথা বলা? প্রায়ই তাদের দেখা হতে লাগলো। মাঝে মাঝে কোনো ভালো রেস্তোরাঁয় লাঞ্চ খেতে যেত তারা। কখনো বা ভোরে গাড়ি নিয়ে কাছাকাছি কোথাও বেরিয়ে সন্ধেবেলায় ফিরে আসত। অরিন্দম মানুষটা খুবই খোলামেলা, সাধাসিধে, তার মধ্যে লুকোচুরির কোনো ব্যাপার নেই। বেশ কয়েকবার সে ললিতাকে ওদের বাড়িতে নিয়ে গেছে। অরিন্দমদের জয়েন্ট ফ্যামিলি, ওর বাবা নেই, তবে কাকা কাকিমা, বিধবা মা, খুড়তো এবং নিজের ভাই বোনদের নিয়ে তাদের বালিগঞ্জ প্লেসের বাড়িটা সারা দিন সরগরম। দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে একান্নবর্তী পরিবারগুলো বিশাল বিশাল প্রাগৈতিহাসিক প্রাণীর মতো লুপ্ত হয়ে গেছে। কিউরিও শপে যেমন দুষ্প্রাপ্য জিনিস সাজিয়ে রাখা হয়, সেইভাবেই যেন কলকাতা শহর জয়েন্ট ফ্যামিলির একটি নমুনা একক প্রদর্শনী হিসেবে অরিন্দমদের বাড়িতে এখনও রেখে দিয়েছে। অরিন্দমদের বাড়ির আবহাওয়া খুবই উদার। মা, কাকা, কাকিমা থেকে শুরু করে ছোট ভাই বোনেরা পর্যন্ত সবাই প্রথম দিনটি থেকে তার সঙ্গে অত্যন্ত আপনজনের মতো ব্যবহার করেছে। ওখানে গেলে এক ধরনের মধুর উষ্ণতা সে অনুভব করত। আরও একটা ব্যাপার ললিতার চোখে পড়েছিল। উদারতা থাকলেও অরিন্দমদের লাইফস্টাইলটা পুরনো ধাঁচের। বাড়িতে ডাইনিং টেবিলে খাওয়ার চল ছিল না। সবাই আসন পেতে মেঝেতে বসে খেত। যত রকম পালা পার্বণ আছে সব ওরা মেনে চলত। গরিব আত্মীয়দের নিয়মিত সাহায্য করা, মাসের গোড়ার দিকে কম করে 20-22টা মানি অর্ডারে টাকা পাঠানো, পুরনো ভ্যালিউজ, পুরনো পারিবারিক সম্পর্কের প্রতি ওদের শ্রদ্ধা, এসব ছিল। আগেকার যৌথ পরিবারগুলোতে যেমন একজনই হেড অফ দ্য ফ্যামিলি, এখানেও তাই। অরিন্দমের বাবার মৃত্যুর পর কাকাই ছিলেন সর্বেসর্বা। তার কথাই শেষ কথা। তার মুখের ওপর কেউ কথা বলার সাহস পেত না। গোটা পরিবারটাই ছিল টিটোটেলার। কাউকে কোনোদিন ড্রিঙ্ক তো দূরের কথা, সিগারেটও খেতে দেখেনি ললিতা। ওদের বাড়িতে ঢুকলে প্রথমেই যা চোখে পড়বে তা হলো বই। একতলা থেকে তেতলা পর্যন্ত প্রতিটি ঘরেই একটা কি দুটো বইয়ের আলমারি। অরিন্দমদের বাড়িতে পড়াশোনাটা ছিল সবচেয়ে জরুরি ব্যাপার। ওর বাবা ছিলেন এক বড় কলেজের প্রিন্সিপাল, ভাই বোনদের বেশিরভাগই কলেজের অধ্যাপক। এক ভাই সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ইনস্টিটিউটের সায়েন্টিফিক অফিসার, সেখানে তরুণ গবেষকদের সে রিসার্চ গাইড। সবার ছোট 2 ভাই বোন তখন এমএ পড়ছে। স্কুল থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত সবার রেজাল্টের দিকে তাকালে চোখ ধাঁধিয়ে যায়। অরিন্দমের কাকা অবশ্য এডুকেশন লাইনে নেই। তিনি হাইকোর্টের নামকরা অ্যাডভোকেট, দুর্দান্ত পসার তার। আর এদিকে ললিতাদের বাড়ির আবহাওয়া এবং চেহারা একেবারে উল্টো। জয়েন্ট ফ্যামিলির কথা তারা ভাবতেই পারে না। কাকা জ্যাঠাদের সঙ্গে এক বাড়িতে তারা থাকতো না। শুধু তাই নয়, আত্মীয় স্বজনরা কে কোথায় থাকে সে খবরও তারা বিশেষ রাখত না। বাবা মা অনেক আগেই মারা গিয়েছিলেন। ললিতা, তার দাদা সঞ্জয়, বৌদি সাউথ ইন্ডিয়ান মেয়ে বিজয়া এবং তাদের একমাত্র ছেলে সানি, এই নিয়ে ছিল ওদের ছোট ফ্যামিলি। বাড়িতে লেখাপড়ার চল বিশেষ নেই। ইংলিশ মিডিয়ামে পড়ার কারণে ইংরেজিটা জলের মতো বলতে পারত 2 ভাই বোন। কোনো রকমে ঘষে ঘষে গ্র্যাজুয়েট হবার পর দাদা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে কিভাবে যেন নেমে পড়েছিল। আর ঝকঝকে স্মার্ট তৌড়ে ইংরেজি বলা ললিতা এয়ার হোস্টেসের চাকরিটা জুটিয়ে ফেলেছিল। সঞ্জয়ের হিন্দুস্থান পার্কের ফ্ল্যাটটার সঙ্গে ভালো বইটইয়ের কোনো সম্পর্ক ছিল না। যা আসতো তা হলো হালকা পর্ণ ধরনের কেচ্ছার কাগজ, রঙিন ফিল্মি আর ফ্যাশনের ম্যাগাজিন। সেলারে সাজানো থাকতো হুইস্কি, রাম, জিনের বোতল। ডিপ ফ্রিজে নানা ধরনের মাংস, চিকেন, মাটন, হ্যাম, পর্ক। আর ছিল দামি ফরেন টিভি, ভিসিআর আর অগন্তি পপ মিউজিকের রেকর্ড। সপ্তাহে অন্তত 3টে দিন রাত্রিরে তাদের বাড়িতে পার্টি দেওয়া হতো। চড়া পপ মিউজিকের মধ্যে বয়ে যেত হুইস্কি স্রোত। প্রায় সমস্ত রাত ধরে চলত হুল্লোড়। সঞ্জয় বা ললিতার যে বন্ধুরা এসব পার্টিতে আসতো তারা গোটা কয়েক জিনিস ছাড়া আর কিছু বুঝতো না।
ড্রিঙ্কস, দামি দামি ফ্যাশনেবল পোশাক, ফরেন পারফিউম, ফরেন কার, অজস্র টাকা, 2-4 মাস পর পর আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড কি ওয়েস্ট জার্মানি ঘুরে আসা ইত্যাদি। তাদের কাছে এসবের বাইরে জীবনের কোনো মানে নেই। দুই বাড়ির লাইফস্টাইলের মধ্যে এত পার্থক্য, তবু প্রেম এমন এক ম্যাজিক যা সমস্ত অসঙ্গতি ভুলিয়ে দেয়, অন্তত কিছুদিনের জন্য। যা অনিবার্য তাই ঘটে। একদিন দুজনের বিয়ে হয়ে যায়। হিন্দুস্থান পার্ক থেকে বালিগঞ্জ প্লেসে চলে আসে ললিতা। বিয়ের পর একটা বছর স্বপ্নের মতো পাখা মেলে উড়ে যায়। তখন ঘোরের মধ্যে রয়েছে ললিতা। তারপর ধীরে ধীরে আচ্ছন্নতা যত কাটে ততই অসুবিধাগুলি ফুটে বেরোতে থাকে। প্রথমেই তার মনে হয় এই বাড়িতে বড় বেশি ভিড়। এখানে তার নিজস্ব বা আলাদা বলতে কিছু নেই। একটা প্রকাণ্ড সংসারের সে অংশ মাত্র, অতি তুচ্ছ এবং গুরুত্বহীন। এই বাড়িতে উদারতা আছে, গরিব আত্মীয় স্বজনদের মধ্যে মহানুভবতা আছে, কিন্তু সেই সঙ্গে যা আছে তা হলো এক ধরনের রক্ষণশীলতা। এরা বড় বেশি পিউরিটান, ভীষণ কনজারভেটিভ। এখানে জ্যাজ নেই, পপ মিউজিকে ত্রিসীমানায় ঢোকে না, পার্টি, ড্রিঙ্কস, রাতভর নাচানাচি, হুল্লোড় এইসবের নামে এই বাড়ির লোকেরা ভিড় মিখায়। বালিগঞ্জ প্লেসে যে আনন্দ ছিল না তা নয়, তবে সেটা ওদের মতো। হিন্দুস্থান পার্কের আনন্দের সঙ্গে এর কোনো মিল নেই। ও বাড়িটায় বড় বেশি পড়াশোনার গন্ধ। দাদা তো মজা করে প্রায় বলতো, শেষ পর্যন্ত বেছে বেছে একটা ক্লাসরুমে গিয়ে ঢুকলি। আরও একটা বছর কেটে যায়। এর মধ্যেই মলি এসে গেছে। ওদিকে ললিতার মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ এবং তিক্ততা তৈরি হচ্ছিল। এ বাড়িতে এসে সে যে পুরোপুরি সুখী হয়নি সেটা যেন স্পষ্ট করে সে বুঝতে পারছিল। ললিতা বিয়ের পরও চাকরি ছাড়েনি, অবশ্য ছাড়ার কথা কেউ তাকে বলেওনি। তবে শ্বশুরবাড়ির হালচাল মাথায় রেখে পারতপক্ষে কলিগদের কাউকে বাড়িতে ডাকত না। কেউ আসতে চাইলে বলতো দিনের বেলায় সাদা চোখে, মুখে গন্ধ না নিয়ে স্বাভাবিক অবস্থায় আসতে, রাতের দিকে কোনোভাবেই না। কিন্তু বিয়ের 3য় বছরে অরুণ সন্ধি গোলমাল পাকিয়ে দিল। অরুণ দারুণ আমোদে আর হইচই করা মানুষ, তবে ড্রিঙ্কটা একটু বেশি করে থাকে। এমনিতে খারাপ না, কিন্তু পেটে হুইস্কিটা পড়লে তার মাথার ভিতর গোলমাল হয়ে যায়। তখন সে যে কি করে বসবে তার ঠিক থাকে না। অরুণ আগে ছিল দিল্লি অফিসে, তখন থেকে ললিতা তাকে চিনত। সেই অরুণ একদিন কলকাতায় বদলি হয়ে এলো, আর এসেই প্রতি রাতে আরক্ত চোখে, টলটলায়মান পায়ে এবং মুখে হুইস্কির প্রচুর গন্ধ নিয়ে এক একজন বন্ধুর বাড়ি হানা দিতে লাগল। একদিন বেশ রাত করেই অরুণ বালিগঞ্জ প্লেসে এসে হাজির। ললিতা খুবই বিপন্ন হয়ে পড়েছিল। বুঝিয়ে সুঝিয়ে কোনো রকমে সে তাকে গাড়িতে তুলে দেয়। অরুণ চলে যাবার পর অরিন্দম থমথমে মুখে বলেছিল, মাতাল, স্কাউন্ড্রেল, তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, এখানে কিন্তু এসব চলবে না। আমাদের বাড়ির স্যাংটিটি নষ্ট হয়, আর এসব আমি কিছুতেই সহ্য করব না। অরুণ ওভাবে আশায় খুবই বিব্রত হয়েছিল ললিতা, কিন্তু অরিন্দম অমন রূঢ়ভাবে বলায় হঠাৎ মাথার ভেতর কিছু একটা ঘটে গিয়েছিল তার। মুখ শক্ত হয়ে উঠেছে, চড়া গলায় সেও বলেছে, ওয়ার্ল্ডে তোমাদের বাড়িটাই সবার মডেল হওয়া উচিত, এটা ভাবছ কেন তুমি? ড্রিঙ্ক করাটা তোমাদের কাছে মহাপাপ হতে পারে, সবার কাছে নয়। ব্যাপারটা এত খারাপ হলে পৃথিবী থেকে লিকার ব্যাপারটাই তো উঠে যেত। অরিন্দম এমনিতে খুবই শান্ত, ভদ্র এবং সংযত ধরনের মানুষ, কিন্তু সেদিন সেও ক্ষেপে গিয়েছিল। বলেছিল, যে কেউ যেখানে খুশি ড্রিঙ্ক করতে পারে, কিন্তু আমাদের বাড়িতে ড্রাঙ্কারদের অ্যালাউ করব না। আমার বন্ধুরা তাহলে এই বাড়িতে আসবে না, তাই তো? তোমার বন্ধুদের যা নমুনা, তাতে তারা এখানে না এলেই বাধিত হব। অরুণের সেই ঘটনাটা দিয়ে যে বিস্ফোরণের শুরু, তারপর থেকে দুজনের সম্পর্ক ক্রমশ আরও খারাপ হতে থাকে। রোজই খিটিমিটি, অশান্তি। বাড়ির অন্য সবাই এই ব্যাপারটা পছন্দ করছিল না, তারা খুবই অখুশি।
বালিগঞ্জ প্লেসের এতদিনের পারিবারিক প্যাটার্ন ললিতার জন্য চোখের সামনে ভেঙে চুরে যাচ্ছে। এটা কেউ মেনে নিতে পারছিল না। ললিতারও অসহ্য লাগছিল। আমি এখানে আর থাকবো না। তার মানে? এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে। তার মানে তুমি বলতে চাইছো আমি অন্য বাড়ি ভাড়া নিই? ললিতা কোনো উত্তর দেয়নি। অরিন্দমই আবার বলেছে, তুমি ভুল করেছ। ইউ আর ফ্রি টু গো এনিওয়্যার ইউ লাইক। আমি নিজেদের বাড়ি ছেড়ে যাব না। এখানে থাকতে হলে তোমার চাকরি বাকরি আর ওই টাইপের বন্ধু বান্ধব ছাড়তে হবে। আমাদের ফ্যামিলির অন্য সবার মতো হতে হবে তোমাকে। ক্ষিপ্ত উত্তেজিত ললিতা সেই দিনই মলিকে নিয়ে হিন্দুস্থান পার্কে তার দাদার ফ্ল্যাটে চলে গিয়েছিল। অরিন্দম তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেনি। তার মা, কাকা, কাকিমা গোলমালটা মিটিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু অরিন্দম এবং ললিতার দুজনেরই মাথায় অন্ধ জেদ তখন চেপে বসেছে। এমন একটা জায়গায় তারা পৌঁছে গিয়েছিল যেখান থেকে আর ফেরা সম্ভব নয়। এরপর আর কি? কোর্ট, মামলা, ডিভোর্স। আদালত রায় দিয়েছিল মলি আপাতত ললিতার কাছেই থাকবে। অরিন্দম যখন ইচ্ছা মেয়েকে দেখে আসতে পারবে। হিন্দুস্থান রোডে বেশি দিন থাকেনি ললিতা। দেশপ্রিয় পার্কের কাছে কোঅপারেটিং হাউজিং সোসাইটির এই ফ্ল্যাট কিনে বছর খানিকের ভিতর উঠে আসে। উত্তেজনা, রাগ, খ্যাপামি ইত্যাদি থিতিয়ে যাওয়ার পর মাঝে মাঝে ললিতার মনে হয়েছে জেদের বসে ডিভোর্সটা করে বসা ঠিক হয়নি। অন্তত মলির ভবিষ্যতের কথা তার মাথায় রাখা উচিত ছিল। অরিন্দম এই বিবাহ বিচ্ছেদ সম্পর্কে কি ভেবেছে সে জানে না। ললিতার বয়স এখন 34। যথেষ্ট সুন্দরী সে। চমৎকার স্বাস্থ্যের জন্য তাকে তরুণী বলা যায়। এই বয়সের একটি যুবতীর পক্ষে কলকাতা শহরে ছোট একটি মেয়েকে নিয়ে জীবন কাটানো খুব সহজ নয়। অরুণ সন্ধি তার মতোই ডিভোর্সি। সে আগে আগে প্রায় বিয়ের কথা বলতো। ললিতা রাজি হয়নি। শুধু অরুণই নয়, কলিগদের মধ্যে আরও কেউ কেউ ইঙ্গিত দিয়েছে, কিন্তু কেন কে জানে ললিতা তাদের এড়িয়ে গেছে। ইদানিং কয়েক মাস এই ব্যাপারে কেউ আর অনুরোধ, কাকুতি মিনতি বা জোরজার করে না। এই চাপটা থেকে সে আপাতত মুক্ত। ললিতা জানে অরিন্দমও বিয়ে করেনি। নিয়মিত সে মেয়েকে দেখে যায়, তবে তার সঙ্গে কথাবার্তা নেই। প্রায় 4 বছর বাদে ললিতাকে নেহাত নিরুপায় হয়েই আজ ফোন করতে হলো। কতক্ষণ মুখ ঢেকে আচ্ছন্নের মতো বসেছিল খেয়াল নেই ললিতার। একসময় কলিং বেল বেজে ওঠে। সে বুঝতে পারছিল অরিন্দম এসেছে। মুখ থেকে হাত সরিয়ে তবু আরতিকে বলে, দেখো তো কে এলো। আরতি কিচেনে কি করছিল দৌড়ে ড্রয়িং কাম ডাইনিং রুমের উধারে ব্যালকনিতে চলে যায়। নিচে মেইন দরজার সামনে দাঁড়িয়ে আছে অরিন্দম। সে গাড়ি নিয়ে এসেছে। গাড়িটা রাস্তার ধার ঘেঁষে পার্ক করা। অরিন্দম আসবে বলে মেইন দরজার মাথায় যে আলো রয়েছে সেটা জ্বালিয়ে রাখা হয়েছে। আরতি শশব্যস্তে বলল, একটু দাঁড়ান দাদা, নিচে গিয়ে দরজা খুলে দিচ্ছি। অরিন্দম বলল, আমি আর ভেতরে যাব না, তোমার দিদিকে তাড়াতাড়ি আসতে বলো। ওদের কথা শুনতে পেয়েছিল ললিতা। দ্রুত বেসিনের সামনে গিয়ে চোখে মুখে একটু জল দিয়ে সামনে যে চটি পায় তাতে পা ঢুকিয়ে নেমে যায়। কাল রাতে যে শাড়িটাড়ি পরে শুয়েছিল তা বদলাবার কথা আর মনে থাকে না। নিচে আসতেই নিঃশব্দে গাড়ির পেছন দিকের দরজা খুলে দিয়ে সামনে ড্রাইভারের সিটে উঠে বসে অরিন্দম। ললিতা উঠতেই সে স্টার্ট দেয়। 1 মিনিটের ভিতর গাড়িটা রাসবিহারী অ্যাভিনিউতে চলে আসে। এখনও ঘন কুয়াশায় ঢেকে আছে কলকাতা মেট্রোপলিস। তবে অন্ধকার আগের মতো গাঢ় নেই, ফিকে হয়ে আসছে। এই বছর শীতটা জাঁকিয়ে পড়েছে। কনকনে উত্তুরে হাওয়া সাঁই সাঁই বয়ে যাচ্ছে ঝড়ের গতিতে। দোতলা থেকে নিচে নামার সময় চাদর কি কার্ডিগান নেবার কথা মাথায় ছিল না ললিতার। এখন ঠান্ডায় সমস্ত শরীর যেন জমে যাচ্ছে। শাড়ির আঁচলটা ভালো করে জড়িয়ে নিয়ে কুঁকড়ে বসে থাকে সে। রাস্তা একেবারে শুনশান, লোকজন চোখে পড়ে না।
তবে খুব সম্ভব ফার্স্ট ট্রামটা বেরিয়ে গেছে। ঘণ্টি বাজাতে বাজাতে কুয়াশা ফুঁড়ে কোনো অপার্থিব গ্রহের অলৌকিক যানের মতো সেটা সামনে দিয়ে চলে যায়। কচিত কখনো দু একটা লরি কি ট্যাক্সি চকিতে দেখা দিয়েই পলকে দূরে, আরও দূরে গাঢ় কুয়াশায় অদৃশ্য হয়। শীতভোরের নির্জন রাসবিহারী অ্যাভিনিউ, কুয়াশাতরল অন্ধকার, দুধারের ঝাপসা বাড়িঘর। ললিতা কোনো কিছুই দেখছে না, পলকহীন তাকিয়ে আছে অরিন্দমের দিকে। একটা ব্যাপার সে লক্ষ্য করেছে, অরিন্দম তাকে ফ্রন্ট সিটে নিজের পাশে বসতে বলেনি। অবশ্য বলার কারণও নেই, ডিভোর্স হয়ে যাবার পর তার সঙ্গে সম্পর্কই বা কী। তবু নিজের অজান্তে বুকের ভিতর চিনচিনে একটু কষ্টই যেন টের পায় ললিতা। অরিন্দম তাকে নিয়ে কোন দিকে চলেছে বোঝা যাচ্ছে না। একসময় ললিতা দ্বিধান্বিতভাবে বলে, আমরা কোথায় যাচ্ছি? একটু যেন চকিত হয়ে ওঠে অরিন্দম। অন্যমনস্কর মতো উইন্ডস্ক্রিনের বাইরে তাকিয়েছিল সে। স্পিড সামান্য কমিয়ে মুখ ফেরাতে গিয়ে হঠাৎ ডান দিকের আয়নায় ললিতাকে দেখতে পায়। হিমে একেবারে জড়সড় হয়ে আছে সে। অরিন্দম বলল, আপাতত থানায় যাচ্ছি। তার গায়ে সোয়েটারের উপর একটা গরম শাল জড়ানো। এক হাত স্টিয়ারিংয়ে রেখে আর এক হাত শালটা খুলে প্রাক্তন স্ত্রীর দিকে এগিয়ে দিতে দিতে বলল, এই নাও, এটা গায়ে দিয়ে নাও। সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে যায় ললিতার। অরিন্দমের কাছ থেকে এতটা সে আশা করেনি। এটা ছিল তার সুদূর কল্পনারও বাইরে। শালটা হাতে নিয়ে চুপ করে বসে থাকে। কিছুক্ষণ পর অরিন্দম ফের বলল, কি হলো, গায়ে দিলে না? অরিন্দম যে গাড়ি চালাতে চালাতে পাশের মিররের দিকে মাঝে মাঝে তাকাচ্ছে ললিতা টের পায়নি। সে নিঃশব্দে ধীরে ধীরে শালটা গায়ে জড়িয়ে নেয়। কাশ্মীরি শালের কোমল উষ্ণতা তার শীতল জমে আসা শরীরে উত্তাপ ছড়িয়ে দিতে থাকে। থানায় পৌঁছে দেখা যায় বিশাল বাড়িটা একেবারে নিঝুম। কোলাপসিবল গেটের ওধারে খাটিয়ার ওপর দুজন কনস্টেবল কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছিল। তাদের জাগিয়ে গেট খুলিয়ে ললিতাকে সঙ্গে নিয়ে ভেতরে ঢোকে অরিন্দম। একটা ঝকঝকে তরুণ অফিসার রাতের ডিউটিতে ছিল। মানুষ হিসেবে সে খুবই সহানুভূতিপ্রবণ। মলির নিখোঁজ হওয়ার ব্যাপারটা শুনে চটপট ডায়েরি লিখে নেয়। তারপর বলে, রোদ উঠলে তো আমার ডিউটি শেষ, কোয়ার্টার্সে ফিরে যাবার কথা। তবে এখন যাচ্ছি না, এই কেসটা আমি নিজেই হ্যান্ডেল করব। দেখি মেয়েটিকে খুঁজে বার করা যায় কিনা। তবে তার আগে আমার কয়েকটা পয়েন্ট জানার আছে। অরিন্দম এবং ললিতা পাশাপাশি বসে উন্মুখ তাকিয়ে থাকে। অফিসারটি ললিতাকে জিজ্ঞেস করে, অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙার পর দেখলেন আপনার মেয়ে মানে মলি আপনার পাশে নেই। তখন আপনারা দুজনে সারা ফ্ল্যাট খুঁজে দেখলেন, তাই তো? কিন্তু ললিতা এমন কথা বলেনি যে সে আর অরিন্দম মলিকে খুঁজেছে। অরিন্দমের ব্যাপারটা অফিসার ধরে নিয়েছে এবং সেটাই স্বাভাবিক। আধফোটা গলায় ললিতা বলে, না, ও ছিল না। আমি আর আমাদের কাজের মেয়ে আরতিদি দুজনে মিলে খুঁজেছি। ও, তাহলে ইনি কোথায় ছিলেন? ললিতা রীতিমতো নার্ভাস হয়ে পড়ে। অফিসার যেভাবে জেরা শুরু করেছে তার ফলে অরিন্দমের সঙ্গে তার এখনকার সম্পর্কটা বেরিয়ে পড়ার সম্ভাবনা। সেটা খুবই অস্বস্তিকর। ললিতা কী উত্তর দেবে যখন ঠিক করে উঠতে পারছে না, সেই সময় অরিন্দম তাকে বাঁচিয়ে দেয়। বলে, না, আসলে বালিগঞ্জ প্লেসে আমাদের একটা বাড়ি আছে। আমি কাল রাতে সেখানেই ছিলাম। ভোরে ওর ফোন পেয়ে চলে এসেছি। অরিন্দমের স্টেটমেন্টের ভিতর এক ফোঁটা মিথ্যে নেই। অফিসার বলল, ও আচ্ছা আচ্ছা, তাহলে ইনি আপনার স্ত্রী তো? একটু ইতস্তত করে অরিন্দম আস্তে মাথা নাড়ে, অর্থাৎ তাই। ললিতা বুঝতে পারে অরিন্দম ইচ্ছা করেই তাদের ডিভোর্সের কথাটা বলেনি, তাতে জটিলতাই বাড়বে। অফিসার অবশ্য এ বিষয়ে আর কোনো প্রশ্ন করে না। সে বলে, মলি যে হঠাৎ কাউকে না জানিয়ে এভাবে বেরিয়ে গেল, এর কারণ কি হতে পারে?
আমি বুঝতে পারছি না। ওকে কি বকাবকি বা মারধর করা হয়েছিল? না না, মলি এত ভালো মেয়ে যে ওইসবের দরকারই হয় না। অন্য কোনো কারণে কি ওর মন টন খারাপ হয়েছিল? কী ধরনের কারণের কথা বলছেন? না, এক্স্যাক্টলি বলতে পারবো না। এই ধরুন, স্কুলে পড়া পারেনি বলে শাস্তি পেয়েছে, কিংবা উইকলি টেস্টে রেজাল্ট খারাপ করেছে। ইম্পসিবল। আমি কালও ওর স্কুলের খাতাগুলো দেখেছি, সব সাবজেক্টেই ভেরি গুড পেয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা কি ওর কোনো ফটো এনেছেন? মলির একটা ছবি আনা উচিত ছিল, নইলে তাকে চেনা যাবে কি করে। কিন্তু এখানে আসার সময় দুশ্চিন্তায়, স্নায়বিক চাপে ললিতারা এতটাই বিপর্যস্ত ছিল যে ফটোর কথাটা মাথায় আসেনি। ললিতা বলল, না মানে ওটা কিন্তু চাই। ঠিক আছে, আমি পরে দিয়ে যাব। পরে নয়, এখনই দরকার। আমি আপনাদের সঙ্গে যাচ্ছি, ফটোটা নিয়ে মলিকে খুঁজতে বেরোবো। অফিসারটির কর্তব্যবোধে অভিভূত হয়ে যায় ললিতা এবং অরিন্দম। এতটা তারা আশা করেনি। ললিতা বলল, ধন্যবাদ। মলিকে পাওয়া যাবে তো? অফিসারটি জোর দিয়ে বলে, নিশ্চয়ই পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না? তারপর ফোন করে লালবাজার পুলিশ হেডকোয়ার্টার্সে মলির খবরটা জানিয়ে দিয়ে বলে, কলকাতার সব থানাকে যেন অ্যালার্ট করে দেওয়া হয়। শহর থেকে বাইরে বেরোবার যত রাস্তা আছে ট্রাফিক ডিপার্টমেন্ট যেন সবসময় সব জায়গায় নজর রাখে। ললিতাদের কাছে মলির চেহারা, বয়স ইত্যাদি সম্পর্কে যা শুনেছিল তাও জানায় অফিসারটি। বলা যায় না কোনোভাবে ছেলে মেয়ে পাচারকারীদের হাতে মলি পড়েছে কিনা। তারা যদি ওকে কলকাতার বাইরে নিয়ে যেতে চেষ্টা করে, তাই এই সতর্কতামূলক ব্যবস্থা। লাইনের ওধার থেকে খুব সম্ভব আরও কিছু জানতে চাওয়া হয়। তার উত্তরে অফিসারটি বলে, ওর ফটো শিগগিরই পাঠিয়ে দিচ্ছি। তারপর ফোন নামিয়ে রেখে দুজন কনস্টেবলকে ডেকে তৈরি হয়ে নিতে বলে। মিনিট 5 বাদে দেখা যায় থানা থেকে বেরিয়ে অরিন্দমের গাড়িটায় সামনে চলেছে। ব্যাক সিটে কিছুক্ষণ আগের মতোই চুপচাপ বসে আছে ললিতা, আর তাদের পেছন পেছন আসছে একটা জিপ। সেটা চালাচ্ছে সেই অফিসারটি, তার সঙ্গে রয়েছে দুজন কনস্টেবল। ললিতার ফ্ল্যাটের কাছে এসে গাড়ি দাঁড় করায় অরিন্দম। ললিতা নেমে অফিসারকে বলে, আপনি আসুন, ওপরে আসুন। অফিসারটি বলে, এখন 1 সেকেন্ডও নষ্ট করা যাবে না। আপনি যত তাড়াতাড়ি পারেন মেয়ের একটা ফটো নিয়ে আসুন। একটা আর্জেন্ট ব্যাপার একদম বলতে ভুলে গেছি, আপনাদের ফোন নাম্বারটা লিখে নিয়ে আসবেন। তেমন দরকার হলে যোগাযোগ করতে সুবিধা হবে। এই সময় ইতস্তত করে অরিন্দম ললিতাকে বলল, আচ্ছা, ওই বালিগঞ্জ প্লেসের ফোন নাম্বারটাও লিখে দিও। কলকাতার ফোন তো ভেরি ডিফিকাল্ট অ্যান্ড আনপ্রেডিক্টেবল। একটায় না পাওয়া গেলে আর একটায় ট্রাই করা যেতে পারে। অফিসারের সামনে যে কৈফিয়তি দিক অরিন্দম দুটো ফোন নাম্বার দেবার কারণ ললিতাই শুধু জানে। কয়েক পলক স্থির চোখে অরিন্দমকে লক্ষ্য করে সে, তারপর বাড়ির দরজার দিকে এগিয়ে যায়। আধ ঘন্টা আগে ললিতা যখন অরিন্দমের সঙ্গে থানায় যায়, তখন থেকেই আরতি দোতলার ব্যালকনিতে বসেছিল। গাড়ি দেখে দ্রুত নিচে নেমে দরজা খুলে একধারে দাঁড়িয়ে যায়। ললিতা দোতলা থেকে মলির 2-3টে ফটো এনে অফিসারকে দেয়। অফিসারটি বলে, আমরা তো খুঁজছি, আপনারাও খোঁজ করুন, দেখুন আত্মীয় স্বজন বা কোনো বন্ধু বান্ধবের বাড়ি গেছে কিনা। বলে জিপে স্টার্ট দিয়ে চলে যায়। অরিন্দম তার গাড়ি থেকে নামেনি। সে বলে, অফিসারের সাজেশনটা কিন্তু ভালো, উঠে এসো। নিঃশব্দে যন্ত্রচালিতের মতো আবার ব্যাক সিটে উঠে বসে ললিতা। অরিন্দম জিজ্ঞাসা করে, আচ্ছা, মলির ক্লাসের বন্ধুদের সবাইকে চেনো? মেয়ের স্বভাব তো জানো, মলি কি কারোর সঙ্গে সহজে মেশে? 2-4 জনের সঙ্গে তো মেশে। ও সেদিন বলছিল কাদের যেন নেমন্তন্ন করবে। হ্যাঁ, 3-4 জনকে প্রায়ই ফোন করে। জয়িতা, বনি, রিয়া আর সূর্য, ওরা মাঝে মাঝে আসেও। ওদের বাড়ি কি চেনো? ললিতা জানায় চেনে। এই বন্ধুদের জন্মদিনে মলিকে সে ওদের বাড়ি পৌঁছে দিয়েছে। শুধু জন্মদিনের পার্টিতেই নয়,
অন্য সময়ও কয়েকবার নিয়ে গেছে। সবচেয়ে কাছে কারা থাকে? জয়িতারা, চক্রবেড়ি রোড সাউথে। অরিন্দম গাড়ির মুখ সেদিকে ঘুরিয়ে দেয়। মলি ভোর রাতে উঠে বন্ধুদের বাড়ি যাবে এটা ললিতা ভাবতে পারছিল না। তবে কিনা বাচ্চাদের মনস্তত্ত্ব বুঝে ওঠা মুশকিল। ঝোঁকের বশে কখন যে তারা কী করে বসবে আগে থেকে আন্দাজ করা যায় না। ললিতার মনে ক্ষীণ একটু দুরাশা দেখা দেয়। যদি মলি, জয়িতা কি রিয়া টিয়াদের বাড়ি গিয়েই থাকে তাহলে। এদিকে অন্ধকার আর কুয়াশা অনেকটা কেটে গেছে। আলো ফুটে উঠতে শুরু করেছে। রাস্তা টাস্তা এখন আর ফাঁকা নেই। দুধের গাড়ি, ট্যাক্সি, প্রাইভেট কার, বাস শীতের বাতাস চিরে শাঁ শাঁ করে ছুটছে। আর চোখে পড়ে খবরের কাগজওয়ালাদের। সাইকেলের পেছনে মর্নিং এডিশনের টাটকা কাগজের পাহাড় নিয়ে তারা ঝড়ের গতিতে পাশ দিয়ে চলে যাচ্ছে। ব্যাকসিটে একা একা বসে দুশ্চিন্তায় ভয়ে নিজের অজান্তেই কাঁপতে থাকে ললিতা। যদি মলি জয়িতাদের বাড়ি না গিয়ে থাকে? হঠাৎ বুকের ভিতর থেকে হু হু করে কান্না উঠে আসে। উইন্ডস্ক্রিনের বাইরে চোখ রেখে গাড়ি চালাচ্ছিল অরিন্দম। ফোঁপানির শব্দে চমকে পেছন ফিরে দেখে ললিতার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। এক মুহূর্ত তাকিয়ে থাকে সে। তারপর গাড়িটা ফুটপাথের ধার ঘেঁষে দাঁড় করিয়ে পিছন দিকের দরজা খুলে নরম গলায় বলে, সামনে এসো। নিঃশব্দে ফ্রন্ট সিটে এসে বসে ললিতা, তবে কাঁদতেই থাকে। অরিন্দম বলে, ললি, কেঁদো না, কেঁদো না। এত অস্থির হলে মলিকে খুঁজবে কি করে? ললি, প্লিজ। অরিন্দমেরও কণ্ঠস্বর ভারী হয়ে আসে। ললিতার কান্না কিন্তু থামে না। কতকাল বাদে অরিন্দম তাকে ছুঁল। পরিচিত এই স্পর্শ তার সমস্ত অস্তিত্বের ভিতর যেন বিদ্যুৎ প্রবাহ বইয়ে দেয়। দু হাতে সে অরিন্দমের হাতটা আঁকড়ে ধরে। যে কান্নাটা এতক্ষণ চাপা ছিল, অনুচ্চ ছিল, এবার সেটা উচ্ছ্বসিত হয়ে ওঠে। ললিতার কান্না অদ্ভুত এক কষ্টকে অরিন্দমের মধ্যেও চাড়িয়ে দিচ্ছিল। সে কাঁপা গলায় বলল, ললি, প্লিজ ললি, কেঁদো না। আমার মন বলছে মলি বন্ধুদের কাছে যায়নি। গেলে নিশ্চয়ই ওদের বাড়ি থেকে ফোন করে জানিয়ে দিত। কথাটা খুবই যুক্তিসঙ্গত। একটা ছোট মেয়ে এভাবে শীতের রাতে একা চলে আসবে আর তার অভিভাবককে খবর দেওয়া হবে না, তা কখনো হতে পারে না। মলির বন্ধুদের মা বাবাদের কাছ থেকে এইটুকু দায়িত্ববোধ নিশ্চয়ই আশা করা যায়। ললিতা যা বলছে তারপর হতাশা ছাড়া আর কিছুই থাকে না। কিন্তু মলির ব্যাপারে সামান্য সম্ভাবনাও ছাড়তে রাজি নয় অরিন্দম। সে বলে, ওরা হয়তো ভেবেছে সকালে মলিকে পৌঁছে দেবে। ললিতা বুঝতে পারে চূড়ান্ত এক দুরাশাকে বুকের ভেতর প্রাণপণে জাগিয়ে রেখেছে অরিন্দম। কিছুতেই সেটাকে নিভে যেতে দিচ্ছে না। চক্রবেড়ি রোড সাউথে এসে জয়িতাদের ঘুম ভাঙিয়ে জানা যায় মলি এখানে আসেনি। আর যেটা ঘটে তা এই রকম। জয়িতার মা বাবা জানত ললিতা ডিভোর্সি। অরিন্দমকে তারা চিনত না, তবে তার পরিচয় জেনে অদ্ভুত চোখে তাকিয়ে থাকে। গুরুসদয় রোডে থাকে রিয়ারা, ক্রিক রোতে সূর্যরা, নিউ আলিপুরে বনিরা। জয়িতাদের বাড়ি থেকে বেরিয়ে 3 জায়গাতেই যায় ললিতা এবং অরিন্দম। কিন্তু যা আশঙ্কা করা গিয়েছিল তাই, মলি কোনো বন্ধুর বাড়ি যায়নি। একটা ব্যাপার লক্ষ্য করেছে ললিতা আর অরিন্দম। মলি সম্বন্ধে তার বন্ধুদের মা বাবারা যতটা উদ্বিগ্ন, তার চেয়ে অনেক বেশি কৌতূহলী তাদের সম্পর্ক নিয়ে। জয়িতার মা বাবার মতো এইসব মা বাবারা অত্যন্ত উৎসুক চোখে তাদের দিকে তাকিয়ে থেকেছে। 4টে বাড়ি ঘুরতে বেশ বেলা হয়ে যায়। সবার শেষে ওরা গিয়েছিল নিউ আলিপুরে। সেখান থেকে ফিরতে ফিরতে সঞ্জয়ের কথা মনে পড়ে যায় অরিন্দমের। বলে, আচ্ছা, মলি কি ওর মামা বাড়ি যায়? হ্যাঁ, যায় মাঝে মাঝে। কেন? ওখানে একবার খোঁজ নিয়ে দেখা যাক। ললিতা উত্তর দেয় না, অবসন্নের মতো বসে থাকে।
তার সব আশা যেন শেষ হয়ে গেছে। হিন্দুস্তান পার্কে এসে নতুন করে কিছুই খবর পাওয়া যায় না। মলি সেখানেও যায়নি। সঞ্জয় এবং তার স্ত্রী বিজয়া খারাপ মানুষ নন। মলির কথা শুনে ওরা যতটা উৎকণ্ঠিত, ঠিক ততটাই খুশি বোনের সঙ্গে প্রাক্তন ভগ্নিপতিকে দেখে। তারা দুজনকে চা খেয়ে যাবার জন্য বারবার বলতে থাকে। অরিন্দম বলে, এখন না, পরে একদিন এসে খাবো। আমাদের মানসিক অবস্থাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সঞ্জয় বলল, লালবাজারে আমার 2 বন্ধু টপ পজিশনে আছে, আমি ওদের কাছে যাচ্ছি। মলিকে খুঁজে বের করতেই হবে। হিন্দুস্তান পার্ক থেকে ললিতার বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে অরিন্দম বলে, ঘোরাঘুরি করে অনেক টায়ার্ড হয়ে পড়েছ, একটু রেস্ট নাও। বাড়ির সবাই মলির জন্য চিন্তা করছে। যাই, ওদের খবরটা দিতে হবে। এক পলক অরিন্দমের মুখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয় ললিতা। নিচু গলায় বলে, ওপরে আসবে না? আমার ভীষণ ভয় করছে। ললিতাকে দেখতে দেখতে কি যেন ঘটে যায় অরিন্দমের মধ্যে। গভীর গলায় তার একটা হাত ধরে বলে, আচ্ছা চলো। ওপরে এসে প্রথমে বালিগঞ্জ প্লেসে ফোন করে অরিন্দম জানিয়ে দেয় মলিকে এখনো পাওয়া যায়নি। তারপর থানায় ফোন করে, কিন্তু সেই অফিসারটি ফিরে আসেনি। সেই ভোর রাত থেকে তারা ঘুরছে, কারোর মুখটুক ধোয়া হয়নি। অরিন্দম যখন ফোন করছিল সেই সময় নতুন একটা ব্রাশে পেস্ট লাগিয়ে তার সামনে এনে রেখেছে ললিতা, সেই সঙ্গে একটা নতুন দামি তোয়ালেও। ওদিকে আরতি ক্ষিপ্র হাতে ব্রেকফাস্ট তৈরি করছে। মুখটুক ধোয়ার পর চা ছাড়া আর কিছুই খায় না অরিন্দম। ললিতা বলল, একটু কিছু খাও। ভালো লাগছে না। ললিতারও কিছু খেতে ইচ্ছে করছিল না। সেও চায়ের কাপই শুধু তুলে নেয়। চা খাওয়া হয়ে গেলে অরিন্দম অস্থিরভাবে খানিকক্ষণ পায়চারি করে। তারপর বলল, আচ্ছা, আমি বরং একবার থানায় যাই। আমিও যাব তোমার সঙ্গে। না না, তোমার বাড়িতে থাকা দরকার। সঞ্জয়দা লালবাজারে যাবে বলল, যদি কোনো খবর থাকে নিশ্চয়ই এখানে ফোন করবে। তোমাকে না পেলে অসুবিধা হবে। আচ্ছা ঠিক আছে। সেই যে অরিন্দম থানায় গেল, তারপর 2 ঘন্টা কেটে গেছে। এর ভেতর তার ফোন তো আসেইনি, সঞ্জয়ও কোনো রকম যোগাযোগ করেনি। সময় যেন আর কাটতে চায় না। মলির দুশ্চিন্তাটা চাক চাক বরফের মতো স্নায়ুর উপর চেপে বসেছে। শ্বাস বন্ধ হয়ে আসতে থাকে ললিতার। এই ফ্ল্যাট, নিচের রাস্তার লোকজন, ব্যস্ততা, গাড়ির অবিশ্রান্ত ছোটাছুটি, হইচই, সব যেন অসহ্য লাগে। মাথার ভিতরকার সব শিরা যেন ছিঁড়ে যাবে মনে হয়। একসময় মরিয়া হয়ে সে ঠিক করে ফেলে থানায় যাবে। পোশাক বদলে বেরোতে যাবে, সেই সময় কলিং বেলের আওয়াজে দরজা খুলে মূর্তির মতো দাঁড়িয়ে পড়ে ললিতা। তার ঠিক সামনেই মলি আর অরিন্দম। কয়েক সেকেন্ড পর হৃৎপিণ্ডের ভিতরকার তুমুল এক আবেগ ললিতাকে ঠেলে নিয়ে যায় যেন। 2 হাতে মলিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ভিতরে আনতে আনতে সে সমানে কাঁদতে থাকে। কোথায় গিয়েছিলি তুই? হ্যাঁ, কেন গিয়েছিলি? আমি তো তোকে কখনো বকি না, মারি না, তবু কেন গেলি সোনা? হ্যাঁ কেন বল? মলি চুপ করে থাকে। অরিন্দম তাদের সঙ্গে সঙ্গেই ভেতরে এসেছিল। ললিতা ব্যাকুলভাবে তাকে জিজ্ঞেস করল, কোথায় পেলে ওকে? কি গো বলো। অরিন্দম জানায় সে তাকে খুঁজে বার করতে পারেনি। সব কৃতিত্ব সেই তরুণ অফিসারটির। একটা পার্কে বসে মলি কাঁদছিল। তাকে ঘিরে ভিড় জমে গিয়েছিল। অফিসারটি খুঁজতে খুঁজতে সেখানে চলে যায়। ছবি মিলিয়ে মলিকে চিনতে পারে, তারপর থানায় নিয়ে আসে। ললিতা বলল, অফিসারকে আমাদের এখানে আসতে বলনি? হ্যাঁ বলেছি, সন্ধ্যের পর আসবে। আমাদের গ্র্যাটিটিউড জানিয়েছ তো? সে কি আর তোমার বলার অপেক্ষা রাখে? ভদ্রলোক যা করেছে সমস্ত জীবন মনে রাখব। মলি কেন না বলে চলে গিয়েছিল? কিছু বলেছে? বলেছে। কি? ওর কাছ থেকেই জেনে নাও। মলিকে জিজ্ঞেস করলে সে ললিতার বুকে মুখ লুকিয়ে বলে, আমার বাবার জন্য মন খারাপ লাগছিল, তাই
আমি বাবার কাছেই যাচ্ছিলাম, কিন্তু অন্ধকারে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। ললিতা স্তব্ধ হয়ে কিছুক্ষণ বসে থাকে, তারপর বলে, বাবার কাছে যাচ্ছিলে? বাবার কাছে যেতে চাও, আমাকে বলনি কেন? তুমি যদি যেতে না দিতে? তুমি বাবার কাছে যেতে চাইবে আর আমি যেতে দেব না? হ্যাঁ, কি বলছো? অনেকক্ষণ পর আরতির জিম্মায় চলে গেছে মলি। মুখ ধুইয়ে ফ্রক ট্রক পাল্টে চুল আঁচড়ে এখন পাশের ঘরে তাকে খাওয়াতে বসেছে সে। বড় বেডরুমটায় পাশাপাশি বসে আছে ললিতা আর অরিন্দম। অরিন্দম একসময় বলল, এবার আমি যাই। কেঁদে কেঁদে চোখ ফুলে গিয়েছিল ললিতার। মুখ তুলে সে বলল, যাবে? হ্যাঁ, মেয়েকে তো ফিরে পেয়েছই, এখন আর আমার। কিন্তু কি? আবার যদি ওভাবে মলি তোমার জন্য না বলে কয়ে বেরিয়ে পড়ে? একবার ফিরে পেয়েছি বলে আবার পাবো, তার কি ঠিক আছে? তখন কি হবে? মলিকে আমি আর হারাতে পারবো না। বিমূঢ়ের মতো অরিন্দম বলে, কিন্তু আমাদের দুজনের কাছে না থাকলে ও আবার না জানিয়ে বেরিয়ে পড়বে। তুমি কি বলতে চাইছো? স্পষ্ট করে না বললে কি কিছুই বুঝতে পারো না তুমি? বলতে বলতে দু হাতে মুখ ঢেকে ফেলে ললিতা। আচ্ছা অরিন্দম, আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি না মলির জন্য? কয়েক পলক ললিতার দিকে তাকিয়ে থাকে অরিন্দম। তারপর ধীরে ধীরে অসীম মমতায় তাকে নিজের বুকের ভেতর জড়িয়ে নেয়। টের পায় তার জামা টামা চোখের জলে ভিজে যাচ্ছে। আজকের গল্প এখানেই শেষ হলো। আশা করছি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। কমেন্টে অবশ্যই জানাবেন, ভিডিওতে লাইক দেবেন। যারা নতুন এসেছেন আজকে আমার চ্যানেলে, আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও অন্য গল্প যদি আপনারা শুনতে পছন্দ করেন, সব গল্পের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা গল্প উপন্যাস যেটা পছন্দ সেটা শুনতে পারেন। আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন।